আমি গম্ভীর গলায় বললাম, ওর উপরে তোমরা বেশি করে নজর দাও না কেন? দিনকে দিন আরও বেশি করে স্টুপিড হচ্ছে। উপরে আড়াল থেকে রাহা এসব দেখছিল আর রাগে ফুঁসছিল। দিনকে দিন আরও বেশি করে স্টুপিড হচ্ছে কথাটা রাহাকে রাগিয়ে দিয়েছে। মনে মনে বলতেছে, শয়তান একটা। আসতে না আসতেই জল্লাদগিরি শুরু করে দিয়েছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলা যায় না? সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু রাহার বেলাতেই এসে লোকটা জল্লাদ রূপ ধারণ করে। খাড়াস একটা। রাহার আগে ফুঁসছে। ফুসফুস করতে করতে মুখ ভেঙিয়ে বলছিল, ঘাড় ধরে নিয়ে এসেছি, খাটাস একটা। দুপুরে খাবার টেবিল তখন এলাহি কাণ্ড। মা চাচি মিলে বাড়ির আদরের সন্তানের জন্য টেবিল ভর্তি করে রান্না করেছে। কি নেই সেখানে? মাছ, গোশত, চিংড়ি, কোরমা, কোফতা, ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানান রকম ভর্তা পর্যন্ত করা হয়েছে। সাথে পায়েস, ফিরনি তো আছেই। সব কিছু দেখে রাহা মুখ ভ্যাংচায়। বাড়িতে মনে হয় কোনো মানুষ নয়, রাক্ষস এসেছে। রাহা মুখ মুচড়াতে মুচড়াতে নিজের জায়গায় বসে। তার ঠিক সোজাসুজি অপর পাশে জিদান। কিছুক্ষণ পর আমি জিদানের পাশে এসে বসলাম। জিদান দুই হাত ডলে প্রফুল্ল মুখে বলল, বাহ, আজ তো দেখি জম্পেশ খাওয়া হবে, তাই না রে বনু? আফসানা বেগম হেসে বলে উঠলেন, কোন শুক্রবার কম খাস তুই বলতো? মা আর যাই করো, খাওয়া নিয়ে খোটা দিবা না। রায়হান খান বলে, ভাত দাও সবার প্লেটে, আর রনিকে আগে দাও। রাহা ফ্যালফাল করে তাকিয়ে রইল। মাত্র কয়েক ঘন্টা আগে সকালে ছেলেকে কি ঝাড়ি দিল অদেখায়। যেই সামনে পেল সব ভুলে গেল। লোকটা কি জাদু জানে? সবাইকে কেমন বশ করে নিয়েছে। আমি ফ্ল্যাটে থাকলেও সবসময় খাবারের প্রতি সবসময় সচেতন। বেশি তেল মশলা বা ঝাল খাবার সবসময় এড়িয়ে চলি। তবে আজ এত এত খাবার দেখে আমার একটু লোভ হতে লাগলো। মা চাচি এত কষ্ট করে রান্না করেছে বলে সব কিছুই দিচ্ছে। পাতে একটা চিংড়ি মাছ দিতেই আমি বলে উঠলাম, মা, চিংড়িটা তুলে নাও। মা বলল, কেন রে? একটাই তো দিয়েছি, খেয়ে দেখ বাবা। আমি বললাম, খান বাড়িতে সবচেয়ে চিংড়ি বেশি পছন্দ করে রাহা, এরপর জিদান আর স্বামী। আমার কথা শুনে কামিলি মিষ্টি হেসে দ্রুত বলে উঠল, তুমি না খেলে আমাকে দাও ভাইয়া। তা শুনে পাশ থেকে দ্রুত রাহা উঠে দাঁড়িয়ে আমার প্লেটের চিংড়িতে থাবা বসিয়ে দিতে দিতে বলল, না না, কামিলা আপু চিংড়ি একটু পছন্দ করে না, তার চেয়ে বরং আমাকে দাও। ততক্ষণে রাহা চিংড়ি থাবা বসিয়ে নিয়ে নিয়েছে নিজের পাতে। মুখে রাজ্য জয়ের হাসি হাসতে লাগলো। বড় বড় দুইটা চিংড়ি মাছ, কিন্তু চোখ তুলে দেখলো না আমার দিকে, আমার ভয়ঙ্কর রক্তচক্ষুগুলি। রাহার কাজে বাড়ির বাকিরাও হা করে তাকিয়ে আছে। আফসানা বেগম কিছু বলবে তার আগেই আমি চেঁচিয়ে উঠলাম, স্টুপিড একটা, সামান্য ম্যানার্সটুকু শিখিসনি। রাহা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে। পাশ থেকে ছেলের রাগ বুঝে আফসানা বেগম, আমার মা, বলল, বাবা তুই শান্ত হ, সামান্য চিংড়ি মাছই তো। আমি বললাম, কিসের সামান্য? কি সামান্য? ছোট লোকের মতো এমন করে কেন? ন্যূনতম ভদ্রটুকু নেই ওর মাঝে। রাহা চোখ দুটি ছলছল করে উঠল। সামান্য একটা চিংড়ির জন্য রনি ভাইয়া তাকে ছোট লোক বলল? জিদান, রশ্মির স্বামী, রাফি সবাই চুপ। কামিলি অদ্ভুত মুখ করে মাথা নিচু করে রেখেছে। খাবারের জমজমা পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। আমি চেঁচিয়ে উঠে বললাম, এত বড় হয়েছো অথচ এখন বুঝে না কোনটা করা ঠিক কোনটা উচিত নয়। আমাকে বললে কি আমি চিংড়িটা দিতাম না ওই স্টুপিডকে? ইডিয়েট, কেন অন্যের পাতে হাত দিতে হবে? এটা কোন ধরনের অভদ্রতা কাজ? রাহার খুব কান্না পেল। বলতে ইচ্ছা হলো, আপনি তো আমার পর নয় রনি ভাইয়া, আমার চাচাতো ভাই, কাছের আপন। সামান্য চিংড়ি নিয়েছি বলে এভাবে বলবেন? কিন্তু কান্নার গলায় আটকে এসেছে বলে তা আর বলতে পারল না। আফসানা বেগম ক্ষীণ গলায় বললেন, এমন করিস না রে বাপ, ও তোর ছোট বোনই হয় না হয়। তোর কথাটা শেষ হওয়ার আগেই গর্জে উঠলাম আমি। তার চিৎকারে সবাই নড়েচড়ে উঠল। রাহা শরীর দলিয়ে কেঁপে উঠল। সামান্য চিংড়ির জন্য এমনভাবে জানলে রাহা কোনো সময় রনি ভাইয়ার পাতে হাত দিত না। আমি বললাম, বোন মাই ফুড, এসব ডিসগাস্টিং কথাবার্তা আর কখনো বলবে না মা আমাকে। রায়হান খান শান্ত তীক্ষ্ণ গলায় বললেন, সামান্য একটা ব্যাপারে এতটা রিয়েক্ট কেন করছো বাবা? আমি বাবার কথা শুনে চুপ করে রইলাম। রাহা লজ্জায় অপমানে চোখ ভর্তি পানি নিয়ে আবারও আমার পাতে চিংড়িটা দিয়ে ধরে আসায় গলায় বলল, সরি ভাইয়া। তাতেই যেন আমার আরও রাগ উঠে গেল। আমি রাগী গলায় বললাম, ননসেন্স কোথাকার, আমি বলেছি এটা তোকে ব্যাগ দিতে। রাহা মাথা নিচু করে রাখলো, চোখ দুটি জলে ছুঁই ছুঁই অবস্থা। আমি বললাম, এক ফোঁটা চোখের পানি ফেলে দেখ, খালি কি করি দেখ তোকে আমি। রাহা কান্না আটকা বেগি তার চোখ দিয়ে আরও পানি বের হয়ে আসতে চাইলো। যেন খাড়াস লোকটা না করেছে বলে আরও বেশি করে কান্না পেল তার। বারবার নাক টানলো সে। তা দেখে জিদান চিবিয়ে চিবিয়ে ফিসফিস করলো, বনুর বাচ্চারে, এটার জন্য না আবার রনি ভাইয়ার কাছে ধোলাই খাস? আমি রাগান্বিত চোখে কেবল তাকিয়ে দেখছি রাহার কাজ। লতিফা বেগম বললেন,
দাদু ভাই, ও ছেলে মানুষই করে তোমার পাতে হাত বাড়িয়েছে, তাই বলে এত রেগে যাচ্ছ কেন? আমি বললাম, বাড়াবে কেন? ওর কি এখনও ছেলে মানুষের বয়স আছে সেটা বলো। ভেবেচিন্তে কাজ করা যায় না? এখনও ও ছোট আছে। আরমান খান মেয়ের মলিন মুখটা এক পলক দেখলেন। পাশ থেকে সাদমান খান বললেন, হয়েছে বাবা, এটা নিয়ে রাগ করো না। আমাদের রাহা একটু দুষ্টু সব সময়, তুমি প্লিজ ঠান্ডা হও। জাহানারা বেগম রেগে মেয়েকে বললেন, সবসময় মানা করি তো এমন উচ্ছৃঙ্খলগিরি করতে, মানা করি না? তবুও কেন শুনিস না কথা? সব কিছুর মাঝে গন্ডগোল না পাকালে তোর চলেই না। জাহানারা বেগমের মতিগতি বুঝে আমি আবারও চেঁচিয়ে উঠলাম। আমি বললাম, মেজো চাচি, আমার সামনে যেন ওর গায়ে একটা হাতও না ওঠে। থেমে যান আমার চাচি জাহানারা বেগম। আরমান খান এবার মুখ খুললেন। তুমিও দেখছি ছেলে মানুষই করার চেষ্টা করছো জাহানারা। আমাকে না বলে এসব তোমার মেয়েকে বলো যদি একটু কাজ করে। জাহানারা বেগম বললেন। তরকারির খালি বাটিটা হাতে নিয়ে তিনি চলে যান রান্নাঘরে। আফসানা বেগম একটু ইতস্ত করে, তিনি জানেন জাহানারা মেয়েকে অতিরিক্ত ভালোবাসে, এর কারণ ওনার জানা। রাহা ছলছল চোখে নিয়ে মাথা নিচু রেখেই উঠে যেতে চাইলো। আমি তীক্ষ্ণ চোখে সামনে বসা বললাম, খাবার দেখে এক পা উঠে দেখ, আমি তোর পা দুটি এখানেই কাটবো। রাহার এবার সত্যি কান্না পেল, ঠোঁট দুটি কেঁপে উঠলো তার। আমি এসব কিছু তোয়াক্কা না করে ফের চিংড়িটা আবার তুলে দিলাম রাহার প্লেটে, সাথে বাটি ভর্তি চিংড়ির তরকারিটা ওর সামনে রাখলাম। অনেকটা খেপে বললাম, খাওয়া শেষ না করে উঠতে পারবি না ইরেট। অন্য সময় হলে এত চিংড়ি দেখে সে খুব খুশি হতো রাহা, কিন্তু এখন একটু ভালো লাগছে না তার। মনে মনে রাহার বড্ড রাগ হলো। দাঁত কিরমির করতে বকতে লাগলো রনি ভাইয়াকে। খাটাসটা এসেছে পর থেকে তাকে শাস্তি দিচ্ছে। যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই শান্তি তার। রাহা পাশে বসা কামিলের দিকে মুখ ঘুরিয়ে মোটা গলায় প্রশ্ন করলো, কামিলি আপু, রনি ভাইয়ার ওই পচা চিংড়িটা আমি খাবো না, তোমাকে দিয়ে দেই? ফোলা ফোলা গাল নিয়ে আধো কণ্ঠে বলা রাহার কথার ধরন দেখে বাকিরা মুচকি হেসে উঠল। শুধু রাগে শরীর জ্বলছে আমার। আমি কটমট করে তাকিয়ে রইলাম রাহার দিকে। কামিলি আমার মুখের দিকে তাকিয়ে বলল, না, ওটা তোকে দিয়েছে রনি ভাইয়া, তুই খা। আমার অন্যের জিনিসের প্রতি নজর নেই। রাহা সামি রাফির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, এই সামি রাফি, ওই পচা চিংড়িটা খাবো না আমি, নিয়ে নে, ওটা আমার পেটে হজম হবে না। রায়হান খান আফসানা বেগম মিটমিট করে হাসতে লাগলেন। আরমান খান এসে বললেন, মা, খাবার টেবিলে এত কথা বলতে নেই, খাও তুমি। আমি কটমট করে তাকিয়ে রইলাম রাহার দিকে। রাহা কি আমাকে অপমান করছে নাকি? আমি দাঁত খিটিয়ে বললাম, ওটা তোকে খেতেই হবে, দরকার পড়লে ভাত না খেয়ে চিংড়ি দুটো খাবি, তবুও ওগুলো ফেলে উঠবি তো? রাহা, আপনি কি আমার উপর জোর করছেন নাকি? আমি বললাম, যেটা মনে করিস, এখন খা। রাহা বলল, খাবো না, আপনি আপনার চিংড়ি খান, আপনারটা আপনি নিয়ে যান, আমি খাবো না। আমি কথা না বাড়িয়ে আরও একটা চিংড়ি ওর পাতে দিয়ে বললাম, সব খেয়ে উঠতে হবে, না খেয়ে যতবার কথা বলবি ততগুলো চিংড়ি তোর পাতে উঠবে, আর পাত খালি না করে তুই ওখান থেকে উঠতে পারবি না। আই রিপিট এগেইন, উঠতে পারবি না। রাগে ফুসফুস করতে লাগলো রাহা। রায়হান খান বললেন, বাপ, কেন মেয়েটার সাথে এমন করছিস? আমি বললাম, তুমি কথা বলবে না বাবা, ও বেশি বেড়েছে, বেয়াদবটাকে ঠিক করা প্রয়োজন। রাহা অসহায় চোখে তাকায় জিদান ভাইয়ের দিকে। জিদান মৃদু হেসে বলল ফিসফিস করে, আমি চিংড়ি নিয়ে মারা খেতে চাই না, তুই খা, সবার খাওয়া শেষ। কিন্তু এখনও আমি বসে আছি রাহার জন্যে। একটা ভাতও গলা দিয়ে নামিনি রাহার, শুধু পাতে থাকা চিংড়ি তিনটায় গিলেছে কোনো রকম। এরপর অনেকটা রাগ নিয়ে বলল রাহা, হয়েছে, শেষ করেছি, এবার শান্তি তো আপনার, এখন তো উঠতে পারবো? আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, না। রাহা দ্রুত গজগজ করতে করতে চলে গেল উপরে। রুশ্মির ঘরে এসেই রাহা নাক টানা শুরু করলো, দেখেছো রুশ্মি আপু, তোমার খালাস ভাইটা কি করেছে আমার সাথে? আসতে না আসতেই ভবিষ খচ্চর লোকটা একটা জেনারেল আজরাইল। ভাইয়া কিন্তু বাড়িতে যদি এ কথা শুনে তোর কিন্তু খবর আছে, ভেবে দেখেছিস কি করবে আমার ওই হবিষ ভাই? কি করবে? হ্যাঁ, রাক্ষসটা পারবে কি করতে? রুশ্মি বলল, যদি তোকে গিলে ফেলে রাহা? বললেই হলো, গিলে ফেলা এত সহজ নাকি? ওনার পেটে গিয়ে খামচে নাড়ি বুড়ি সব ছিঁড়ে ফেলবো না?
জেনারেল একটা, কোন দিন বউ জুটবে না উনার কপালে। রুশ্মি তুই ঘরে? আমি বললাম। বাহির থেকে আসা ভরাট গলা হকচকিয়ে যায় রাহা। এই যে আজরাইলটা কি শুনেছে নাকি আমার কথা? রাহা দ্রুত করে রুশ্মির বিছানার পাশে থাকা কম্বল মুড়িয়ে দিয়ে গুটিসুটি হয়ে পড়ল। আমি সামনে এগোতে এগোতে রুশ্মিকে ডেকে বললাম, কিরে তোর ঘরে রাহা? আর রুশ্মি ওদিক থেকে রুশ্মি কম্বলের মুড়ি দিয়ে থাকা রাহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া ওইখানেই। আমি বললাম, বেয়াদবটাকে আমার রুমে পাঠিয়ে দিস। আমি ট্রাউজার পকেটে হাত গুজে লম্বা পা ফেলে চলে গেলাম। রুশ্মি বলল, ভাইয়া চলে গেছে, এখন ওঠ রাহা। তুই ওই খাটাসটাকে বললি কেন আমি এখানে? তাড়াতাড়ি যা, নয়তো দেরি হলে আবার বকবে। রুশ্মি বলল, তুমি জিদান ভাই এত ভালো, আর ওই বড় মার পেট থেকে অমন খবিশ একটা লোক বের হলো কি করে রনি ভাইয়া? রাহা পা টিপে টিপে এগিয়ে এলো আমার রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল। বিছানার ওপরে পাশে থাকা সোফায় ল্যাপটপ টিপছিলাম আমি। মনে মনে বলছে, শয়তান লোকটা। সে দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলো ড্রেসিং টেবিলটা। ওই তো ওখানে নতুন আরও কতগুলি পারফিউম যোগ হয়েছে। নিশ্চয়ই লোকটা ঢাকা থেকে নতুন কিছু নিয়ে এসেছে পারফিউম। খুশিতে লাফাতে ইচ্ছে হলো তার। পারফিউমের জন্য হয়তো ডেকেছে তাকে। খুশিতে লাফাচ্ছে সে, কিন্তু জিদান ভাইয়ের ঘরের থেকে পারফিউম মাখে সে। তবে এটা সত্যি জিদান ভাইয়ের থেকে এই খবিশ লোকটার স্মেল সেন্স দুর্দান্ত। ওই লোকটার সবগুলি পারফিউম তার একেবারে খেয়ে ফেলতে মন চায়। চোরের মতো উকিঝুঁকি না দিয়ে ভেতরে আসবি? আমি বললাম। রাহা মুখ ভেঙচিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। আমাকে বলছে, কেন ডেকেছেন রনি ভাইয়া? আমি বললাম, নিশ্চয়ই তোর চেহারা দেখার জন্য নয়। রাহা বলল, আমার চেহারা এত সস্তা নাকি যে যাকে তাকে দেখতে দিব? আমি বললাম, কি বললি? ও বলল, ও ও ওই না আর কি বলছিলাম, আপনি কেন ডেকেছেন ভাইয়া? আমি বললাম, টেবিলের ওপর কোকের গ্লাসটা দেখিয়ে বললাম, এটা খেয়ে নে। রাহার জিভে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, আমি খাবো না। আমি সামনে গ্লাসটা এগিয়ে নিয়ে বললাম, খেয়ে নে, লেবু আর লবণ মিশিয়ে এনেছি, গ্যাস হবে না। সে বলল, লাগবে না, আপনারটা আপনি খেয়ে নিন। রাহা চলে যেতে নিলে আমি খপ করে কবজি চেপে ধরি হাতের। চোখ গরম করে বললাম, রাগাস না রাহা, চুপচাপ শেষ কর। রাহা বলল, আমি না খেলে জোর করে খাওয়াবেন নাকি আমায়? আমি বললাম, দরকার পড়লে তাই। রাহা বলল, কেন? আপনি সবসময় আমার উপর জোর করবেন কেন? আমি বললাম, নিশ্চয়ই সবসময় এত কথা বলতে হবে কেন তোকে? রাহা বলল, আপনি আমার উপর সবসময় জোর করেন রনি ভাইয়া। কই, আমি তো আপনার কিছু নিয়ে জোর করি না। আমি বললাম, তুই আর আমি এক হলাম নাকি? রাহা বলল, পার্থক্য কি? আপনি আমি একই কথা। আমি বললাম, আমি রাহার কাছাকাছি গিয়ে বলতে লাগলাম, সত্যি কি তুই একটা বুঝদার হয়েছিস যে বুঝিস তুই আমি আর আমি তুই একই কথা? আমি এতটা কাছে যাওয়ায় রাহা থতমত খেয়ে গেল। তার সামলাতে না পেরে পিছনে হেলে পড়তে নিলে আমি ওর পিঠের পিছনে হাত চেপে ধরে ওকে সামলে নিলাম। আমার আচমকা স্পর্শ কেঁপে উঠল। সে দ্রুত করে নিজেকে সামলে দাঁড়ালো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ওকে, এই তোর বড় হওয়ার ধরন, তোর ওইটুকুনি শরীরের ভাব স্থির করবে আসবে রে রাহা? রাহা কেমন হাঁসফাঁস করছে। আমি বললাম, স্টুপিড একটা, এটা নিয়ে বিদায় হও আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিচু গলায় বলে, এমন ধমকাচ্ছেন কেন আপনি ভাইয়া? আমি কটমট করে রাহার বাহু চেপে ধরলাম, আর রাহা